আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপর কারো কোনো প্রভাব প্রশ্রয় দেওয়া হবে না, পুলিশের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী। দলীয় পরিচয়ে কেউ অন্যায় করলে সরাসরি জানানোর নির্দেশ। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও শিক্ষা সচিবের আশ্বাসে সরকারি কলেজে শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, কাল থেকে ক্লাস শুরু। যৌতুকের দাবিতে চট্টগ্রামের গৃহবধূর উপর শ্বশুরবাড়ির নির্মম নির্যাতনের অভিযোগ, মৃতপ্রায় হয়ে লড়ছেন হাসপাতালে, অভিযুক্তরা পলাতক। দ্বিতীয় দফা পেছালো নারায়ণগঞ্জ ৭ খুন মামলার অভিযোগ গঠনের তারিখ, প্রয়োজনীয় নথি না পাওয়ায় আরও সময় চেয়ে আবেদন আসামি পক্ষের। Launching that, Shanto's the cry, and Shanto takes the catch fittingly to complete victory for Bangladesh here. অনূর্ধ্ব-19 বিশ্বকাপে দুর্দান্ত সূচনা বাংলাদেশের যুবাদের, বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে হারালো 43 রানে। বাংলা সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি শেখ জায়েদ। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও শিক্ষা সচিবের আশ্বাসের পরিপ্রেক্ষিতে বিসিএস সাধারণ শিক্ষক সমিতি ফেব্রুয়ারি পর্যন্ত তাদের চলমান আন্দোলন স্থগিত করেছেন। বিকেলে রাজধানীর তোপখানা রোডের শিক্ষক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। এ সময় সমিতির পক্ষ থেকে জানানো হয়, ফেব্রুয়ারির মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে আগামী মার্চ থেকে আবারও আন্দোলনে যাবেন তারা। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবং শিক্ষা সচিব মহোদয়ের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা বিসিএস সাধারণ শিক্ষা সমিতির চলমান আন্দোলনকে সাময়িকভাবে স্থগিত ঘোষণা করছি। তবে এর মধ্যে যদি কোনো দৃশ্যমান অগ্রগতি না হয় তাহলে আমরা ফেব্রুয়ারি পর্যন্ত দেখব, মার্চ মাস থেকে আমরা আবার আন্দোলনে যেতে বাধ্য হব। এর আগে দেশের বিভিন্ন সরকারি কলেজে ক্লাস বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। সকালে রাজশাহী সরকারি কলেজে শিক্ষকরা কোনো একাডেমিক কার্যক্রমে অংশ নেননি। ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকায় কলেজে এসে ফিরে যান শিক্ষার্থীরা। একই দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন ময়মনসিংহের আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষকরা। এ কারণে সকাল থেকে কলেজের বেশিরভাগ ক্লাসে তালা ঝুলতে দেখা গেছে। কর্মবিরতির কারণে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। একই চিত্র ছিল সিলেটের মহিলা কলেজেও। ব্যানার টাঙিয়ে অবস্থান নেন শিক্ষকরা। আন্দোলনের কারণে বন্ধ ছিল সব ধরনের একাডেমিক কার্যক্রম। এছাড়া ঠাকুরগাঁও মহিলা কলেজ সহ দেশের বিভিন্ন সরকারি কলেজে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। অন্যায়কারী যতই প্রভাবশালী হোক না কেন, তাকে প্রশ্রয় দেওয়া যাবে না। দলীয় পরিচয়ে কেউ অন্যায় করলে সরাসরি যোগাযোগ করতে হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। পুলিশ সপ্তাহ উপলক্ষে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এমন নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় সতর্ক থাকতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুলিশ সপ্তাহ উদযাপনের রীতি অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের শুরুতে দেশের থানাগুলোর আয়তন বাড়ানো, পুলিশের জন্য বীমা এবং আলাদা ব্যাংক প্রতিষ্ঠা সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরেন পুলিশ কর্মকর্তারা। বাংলাদেশ পুলিশের সার্বিক উন্নয়ন, বাহিনীর উন্নয়নে সরকারের নেওয়া পদক্ষেপগুলো বৈঠকে তুলে ধরেন প্রধানমন্ত্রী। এ সময় জনগণের সেবক হয়ে কাজ করতে পুলিশকে নির্দেশ দেন তিনি। কিছু দুর্বল পরিবার গ্রামে গ্রামে অনেকে থাকে, সেখানে তাদের জমি জমা দখল করে নেওয়া হয়, তাদের উপরে নানা রকম নির্যাতন হয়, তারা আশ্রয় চায় পুলিশের কাছে। কিছু কিছু প্রভাবশালী ব্যক্তি থাকে, নানা রাজনৈতিক পরিচয়, তারা সেই প্রভাব খাটাতে চেষ্টা করে। এখানে আমার সুনির্দিষ্ট নির্দেশ থাকবে যে কখনো অন্যায়কে প্রশ্রয় দেবেন না, সে যত প্রভাবশালী হোক। আমার দলেরও কেউ যদি এরকম প্রভাব খাটাতে চায় তো অবশ্যই আমার কাছে সরাসরি যোগাযোগ করবেন, এবং সেই যোগাযোগের সুযোগ কিন্তু আছে, নাই তা না। আমরা কিন্তু সবসময় এই যোগাযোগটা আমরা রাখি। দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তায় আন্তর্জাতিক মান নিশ্চিত করার উদ্যোগ নেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী। বলেন, বিভিন্ন বাহিনীর সঙ্গে সমন্বয় করেই তা করা হবে। এয়ারপোর্টের অনেকগুলি
টেকনিক্যাল জিনিস আছে যেটা আপনার বাইরের থেকে ওই সম্পর্কে কিছুই হয়তো জানবেন না। আর শুধু কয়েকটা সোনা চোরাচালান ধরলে আর ধরলেই কিন্তু এটা নিরাপত্তা হলো না। এই নিরাপত্তার সঙ্গে আরো অনেক কিছু জড়িত আছে, আর এটাকে দৃশ্যমান করতে হবে বলেই কিন্তু আমাদেরকে এখানে একটা কম্পোজিট ইউনিট তৈরি করতে হবে, যেটা কে কার উপরে কে কার নিচে, এই প্রশ্নটা তোলার অবাধ্য বলে আমি মনে করি। আমাদেরকে আন্তর্জাতিক চাহিদা পূরণ করেই ওখানকার নিরাপত্তা নিশ্চিত করতে হবে, আর নিরাপত্তা নিশ্চিত করতে পারলেই আমাদের বিমানের চলাচলটা অব্যাহত থাকবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখায় পুলিশ বাহিনীর প্রতি ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা স্বাভাবিক ছিল বলেই উন্নয়ন ত্বরান্বিত হয়েছে। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। গ্যাস সংকট থেকে শিগগিরই মুক্তি মিলছে না চট্টগ্রামের বাসিন্দাদের। গত কয়েকদিনের তুলনায় গ্যাসের চাপ বাড়লেও এখনো কাটেনি সংকট। অন্যান্য দিনের মতো আজও চাহিদা অনুযায়ী গ্যাস না পাওয়ায় দুর্ভোগে পড়েছেন নগরবাসী। সকাল থেকে ফিলিং স্টেশনগুলোতে ছিল গ্যাস প্রত্যাশীদের দীর্ঘ লাইন। কাঙ্ক্ষিত কয়েক ইউনিট গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে দেখা গেছে সিএনজি অটোরিকশা ও প্রাইভেট গাড়ি চালকদের। প্রয়োজনীয় গ্যাস নিতে অপেক্ষা করতে হচ্ছে অন্তত 3 থেকে 4 ঘন্টা। আর গ্যাস নিতে সময় বেশি লাগায় জমার টাকা তুলতে হিমশিম খেতে হচ্ছে অটোরিকশা চালকদের। একই অবস্থা আবাসিক এলাকার বাসিন্দাদের। গ্যাসের চাপ কম থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদেরও। চট্টগ্রামে প্রতিদিন 50 থেকে 55 কোটি ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে, আর কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন থেকে সরবরাহ করা হচ্ছে মাত্র 25 থেকে 27 কোটি ঘনফুট। এতে গ্যাসের তীব্র সংকট সৃষ্টি হয়েছে। প্রতিটা গ্যাস পাম্প প্রায় বন্ধ হয়ে যাইতেছে, মানে এই গেছে আবার আয়া পড়ছে, প্রায় 2-3টা গ্যাস পাম্পের দৌড়ে আয়া তেমন এই জায়গা দিচ্ছে, তাও 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়ায় আছে। আমরা গ্যাস পাইতেছি না, আমাদের তো বউফোলা তো বাতে মরতেছে। এখন আমরা কোম্পানির ইনকাম দিতে পারতেছি না, গ্যাস 1 ঘন্টা থাকে, এরপরে লাইনে গ্যাস থাকে না। দেখছেন বাংলার সময়। ভালোবেসে বিয়ে করেও সংসার রক্ষা হলো না চট্টগ্রামের সাদিয়ার। বিয়ের মাত্র 5 মাসের মাথায় যৌতুক দিতে না পারায় নির্মম নির্যাতনের শিকার হয়ে এখন হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে সে। যৌতুকের জন্য নির্যাতনের এক পর্যায়ে মৃত ভেবে শ্বশুরবাড়ির লোকজন তাকে ফেলে রাখে বলে অভিযোগ তার স্বজনদের। নূরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরিরত সাদিয়া আক্তার ভালোবেসে 5.5 মাস আগে বিয়ে করেন ব্যাংকার আব্দুল সামিউ মাহিনকে। কিন্তু এই বিয়েতে মাহিনের পরিবারের সম্মতি না থাকায় তারা আলাদা বাসা ভাড়া নেন। তবে বিয়ের কয়েক মাস না পেরুতেই মাহিনের পরিবারের পক্ষ থেকে 10 লাখ টাকা আনার জন্য চাপ দিতে থাকে। টাকা আনতে অস্বীকৃতি জানালে গত 23শে জানুয়ারি নগরীর চকবাজার এলাকার চকভিউ মার্কেটের ওপর সাদিয়াকে নিয়ে গিয়ে তার স্বামী মাহিন ও শাশুড়ি শিরিন আক্তার নির্দয়ভাবে নির্যাতন করে ক্ষত বিক্ষত করে সাদিয়াকে। পরিবারের অভিযোগ, সাদিয়াকে হত্যার চেষ্টা করা হয়। মেয়ের পরনে যে ওড়না ছিল, ওড়না দিয়ে পেঁচাইয়া মেয়েকে ছাদের থেকে ফেলে দিয়ে এসেছিল। তারপর মেয়েকে মেয়েকে নিয়ে বাথরুমের মধ্যে ঢুকাইয়া মা সহ, ওর মা করিমুন্নেসা, শিরিন সহ ঢুকাইয়া মেয়েকে নির্মমভাবে অত্যাচার করছে। এদিকে স্বজনরা দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। এত সুন্দর মেয়েকে তার চেহারা নষ্ট করে দিল, এই জন্য যারা এই জন্য দায়ী তাদেরকে বের করে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। এরকম অত্যাচার আমি আর দেখিনি, অবশ্যই অপরাধীর বিচার হওয়া উচিত। তবে সে শঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। আমরা এমআরআই দিয়েছি, সিটি স্ক্যান দিয়েছি, ওগুলো রিপোর্ট এখনো আসেনি, এগুলো আসুক। বাট অ্যাপারেন্টলি যা মনে হচ্ছে শি ইজ নাও আউট অফ ডেঞ্জার। ছেলেটা পলাতক, তবে আমরা তার স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা এবং সম্ভাব্য অনেক জায়গায় এবং চিটাং শহরের বাইরেও আমরা এটা অভিযান পরিচালনা করছি। তবে সে অচিরেই ধরা পড়ে যাবে বলে আমি আশাবাদী। এই ঘটনায় নগরীর চকবাজার থানায় স্বামী মাহিনকে প্রধান আসামি করে তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময় আরো থাকছে। দাফনের 5.5 মাস পর কবর থেকে তোলা হলো মাদারীপুরের 2 স্কুল শিক্ষার্থীর লাশ। আবারও ময়নাতদন্তের নির্দেশ আদালতের। এবং নোয়াখালীর সোনাইমুড়িতে দুর্বৃত্তদের হামলায় এক শিশু সহ 3 জন গুলিবিদ্ধ, আহত আরো 2 পথচারী। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। দ্বিতীয় দফা পেছালো নারায়ণগঞ্জ 7 খুন মামলার অভিযোগ গঠনের তারিখ। পরবর্তী তারিখ 8 ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন এই আদেশ দেন।
এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই মামলার মূল আসামি নূর হোসেন, র্যাবের সাবেক 3 কর্মকর্তা সহ 23 আসামিকে আদালতে হাজির করা হয়। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা মামলার অভিযোগপত্র সহ বিভিন্ন নথি না পাওয়ার কথা জানিয়ে আরও সময় আবেদন করেন। পরে শুনানি শেষে মামলার পরবর্তী তারিখ 8 ফেব্রুয়ারি নির্ধারণ করেন আদালত। 2014 সালের 27 এপ্রিল নারায়ণগঞ্জে প্যানেল মেয়র নজরুল ইসলাম সহ 7 জনকে অপহরণের পর হত্যা করা হয়। হাইকোর্টের স্থগিতাদেশের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ব্যাংক কর্মকর্তা রাব্বিকে নির্যাতনের দায়ে এসআই মাসুদ শিকদারের বিরুদ্ধে মামলা নিতে আইনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন রাব্বির আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। দুপুরে ল রিপোর্টার্স ফোরামের সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। ব্যারিস্টার খোকন বলেন, রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মাসুদ শিকদারের বিরুদ্ধে মামলা নিতে হাইকোর্টের আদেশ 25 জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছিলেন সুপ্রিম কোর্ট। এরপর রাষ্ট্রপক্ষ আর সময় বাড়ানোর আবেদন জানায়নি, ফলে হাইকোর্টের আদেশটি এখনও কার্যকর রয়েছে। 25 তারিখে সেই অ্যাপ্লিকেশনের স্থগিতাদেশ এটা শেষ হয়ে গেছে, এক্সটেনশন হয়নি। অর্থাৎ হাইকোর্টের যে আদেশটা ছিল অন্তর্বর্তীকালীন আদেশ, মামুদ থানাকে মামলা নেওয়ার নির্দেশ, এফিডেভিট করার নেওয়ার, সেটা নির্দেশটি এখন বলবৎ হয়েছে। দাফনের 5.5 মাস পর মাদারীপুরের 2 স্কুল ছাত্রীর লাশ উত্তোলন করে আবারও ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বদিরুদ্দোজা শুভর উপস্থিতিতে এই লাশ উত্তোলন করা হয়। ম্যাজিস্ট্রেট জানান, গত বছরের 13 আগস্ট স্কুল থেকে বাড়ি ফেরার পথে 8ম শ্রেণীর 2 ছাত্রীকে অপহরণ করা হয়। তাদেরকে ধর্ষণের পর বিষ খাইয়ে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে স্বজনদের। এই ঘটনায় জেলা সদর হাসপাতালের ময়নাতদন্তের প্রতিবেদন পরিবারের সন্তোষজনক না হওয়ায় হাইকোর্টের রুল জারি করা হয়। এরই পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারক এম এনায়েতুর রহিম ও আমির হোসেনের দ্বৈত বেঞ্চ লাশ উত্তোলনের পর আবারও ময়নাতদন্তের নির্দেশ দেন। হ্যাপি ও সুমাইয়াকে যেভাবে মারা হয়েছে এভাবে যেন আর কোনো মেয়েদের না মারা হয়, এইরকম ঘটনা যেন বাংলাদেশে কোথাও না ঘটে। আমরা যেতে শেষ তো বিচার চাই, আসামির ফাঁসি চাই। হাইকোর্ট 10 মঞ্জুর করছে, আমাদের এই লাশ আহন উত্তোলন করা হয়ে গেছে। আমরা এখন আশা করি আমরা ন্যায্য বিচার পাবো। নোয়াখালীর সোনাইমুড়িতে দুর্বৃত্তের হামলায় এক শিশু সহ 3 জন গুলিবিদ্ধ হয়েছে, আহত হয়েছেন আরো 2 পথচারী। প্রত্যক্ষদর্শীরা জানান, গত রাত 8টার দিকে আমিষাপাড়া ইউনিয়নের পুদিপাড়া বাজারে 8 থেকে 10 জনের একটি মুখোশধারী দল যুবলীগ কর্মী বেলাল ও সুমনকে গুলি করে। পরে মুখোশধারীরা সুমন ও বেলালকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এ সময় শিশু হাসান ছাড়াও আহত হন আরো 2 পথচারী। তাৎক্ষণিকভাবে এলাকাবাসী আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। আমি বাড়ি গাড়ি কাম করি, আমার ছেলে চিকিৎসা করে আমার কোনো ভিতরে নামাজের নিয়ত বানবার সময় আওয়াজ পাইলাম যে আমার পুতেরে বেলালকে কুবাই মারি ফেলাইতেছে জবাল শিবিরের লোকেরা। তার কপালে, মাথায় এবং পেটে শটগান বুলেট আছে। আমরা এক্সরে করতে পাঠিয়েছি। এক্সরে রিপোর্ট দেখার পরে আমরা সিদ্ধান্ত নেব। আপাতত বাচ্চাটা ভালো আছে। ব্রাহ্মণবাড়িয়ায় এক স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণের চেষ্টার সময় অস্ত্রসহ এক যুবককে আটক করে পুলিশের সোপর্দ করেছে স্থানীয়রা। পুলিশ ও ব্যবসায়ীরা জানান, বিকেলে লাকি বাজারে স্বর্ণ ব্যবসায়ী অসিত বণিকের দোকানে অস্ত্রসহ হানা দেয় একদল যুবক। এক পর্যায়ে অসিত বণিককে অস্ত্রের মুখে অপহরণের চেষ্টা করে তারা। বিষয়টি টের পেয়ে অপহরণকারীদের চারপাশ থেকে ঘিরে ফেলে পুলিশে খবর দেয় বাজারের অন্যান্য ব্যবসায়ীরা। এ সময় বাকিরা পালিয়ে গেলেও নাইম হোসেন নামে এক যুবককে অস্ত্রসহ আটক করে মারধর করেন স্থানীয়রা। বিক্ষুব্ধ হয়ে অপহরণকারীদের ব্যবহৃত 3টি মোটরসাইকেলও ভাঙচুর করেন তারা। পরে পুলিশ এসে নাইমকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। কাবলাদা দর্শি পরে ফোলা ফাইন একটা দিচ্ছে খের কোমরে যে মাল এটা আমিও দেখি নাই। হ্যাঁ, পরে যখন একটা সিঁড়ি কোটার ভিতরে ঢুকাই লাইছি, হ্যাঁ বারে বারে কোমরের টাকা কোমরের ভিতরে হাত দিত। হ্যাঁ, তা আমি কোমরের ভিতরে যখন বেল্টের ভিতরে হাত মারছি, ওই সময় রিভলভারটা লাগছে। বাই দিস টাইমে টিএসআই শাহাদাত ভাই আইছি, আইসে রিভলভারটা বাইরে। আমরা সন্ত্রাসমুক্ত সমাজে সন্ত্রাসমুক্ত ব্যবসা চাই, এই হলো আমাদের দাবি। বাংলা সময় আরো থাকছে। শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনীর 3টি জাহাজ এখন চট্টগ্রাম বন্দরে। বাংলাদেশে অবস্থান করবে 31 জানুয়ারি পর্যন্ত।
টাঙ্গাইলে পুলিশ পরিচয়ে পরিবহন শ্রমিককে পেটানোর প্রতিবাদে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকা অবরোধ করে বিক্ষোভ করেন তারা। পরিবহন শ্রমিকদের অভিযোগ, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পুংলি এলাকায় বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস পুলিশবাহী একটি পিকআপ ভ্যানকে সাইড না দিয়ে ওভারটেক করে। এ সময় পিকআপ ভ্যানের চালক ও যাত্রী তাদের পুলিশ পরিচয় দিয়ে বাসের চালককে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে পরিবহন শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে 1 ঘন্টা পর অবরোধ তুলে নেয় শ্রমিকরা। একটা গাড়ি আসতেছে, ওই গাড়িটা ওভারটেক করতে গেছে, পরে দেখে ওভারটেক হবে না, সেই কারণে সে বাইরে চাপছে। ওই পিকআপ মনে করছে যে তাকে চাপ দিছে, আসলে চাপ তাকে দেয় নাই। পরে সেই পিকআপটা রাস্তা থেকে ঘুরে আসে তার ব্যারিকেড করে গাড়ির উপরে ভিতরে ঢুকে এবং যাত্রীদের সামনে অনেক পিটাইছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত থাকুক না কেন, সে পুলিশ হোক, সে জনতা হোক বা অন্য যে গুন্ডা মাস্তান যেই হোক, তাকে ধরে এর উপযুক্ত বিচার করবে। এরা বলতেছে পুলিশের গাড়ি, আসলে পুলিশের তো কোনো সাদা পিকআপ নাই, এটা পুলিশের পোশাকেও ছিল না, মনে করেন পাবলিকের পোশাকে ছিল। কারণ আমরা দেখছি আসলে পুলিশ অথবা পাবলিক যারাই হোক, তদন্ত সাপেক্ষে আমরা ব্যবস্থা নিব। যশোরে কমলেশ রায় নামে এক কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে শহরের বেচপাড়া কবরস্থান এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, স্থানীয় এক ছাত্রাবাসের পাশে লাশ দেখে তাদের খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ সময় স্থানীয়রা লাশটি যশোর MM কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র কমলেশ রায়ের বলে নিশ্চিত করে। তার গ্রামের বাড়ি মনিরামপুর উপজেলার বয়ারখোলা গ্রামে। এদিকে ঘটনাটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। আশেপাশের লোকজন সবাই এসে যখন বললো, তখন আমরা দেখেছি যে লাশটা এভাবে পড়ে আছে। একটা গাছের সঙ্গে তার বাধা আছে, কিন্তু সেই মৃত্যুটা ঠিক ঝুলন্ত অবস্থা নয়, মাটিতে বসা অবস্থা আছে। আমরা এই ব্যাপারে প্রশাসনকে জানাইছি, এলাকার লোক সবাইকে জানাইছি। সকাল 7:00 সময় আমরা মেসেজ পাই যে ওই বাসার পাশে একটা কামরাঙ্গা গাছের সাথে ছাত্র কমলেশের লাশ ঝুলন্ত অবস্থায় আছে। তাৎক্ষণিকভাবে আমি আমার অফিসারকে পাঠাই এবং আমি নিজে ঘটনাস্থলে সরজমিনে উপস্থিত হই। চাঁদপুরের মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ যাত্রীদের সন্ধানে দ্বিতীয় দিনের মতো উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গতকাল সকালের এ দুর্ঘটনায় এখনও নিখোঁজ অন্তত 10 জন। সকাল 9টায় ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে উদ্ধার কাজ শুরু করে ডুবুরি দল। নদীর পাড়ে উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করতে দেখা যায় নিখোঁজ পরিবারের সদস্যদের। এর আগে গতকাল সন্ধ্যায় বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা স্থগিত করা হয়। এদিকে নিখোঁজ প্রত্যেকের পরিবারকে 10,000 এবং আহতদের চিকিৎসার জন্য 5,000 টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন। গতকাল সকালে মেঘনা নদীতে পণ্য বোঝাই জাহাজের ধাক্কায় ডুবে যায় MV রবিন নামে এই ট্রলারটি। উনি কি সাঁতার জানে না ইকবাল সাহেব? এক সপ্তাহের টানা শীতে স্থবির হয়ে পড়েছে দেশের বিভিন্ন অঞ্চল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কাটলেও প্রচণ্ড ঠান্ডা বাতাসে বিপর্যস্ত জনজীবন। গত 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বাদলগাছিতে। তবে দ্রুতই তাপমাত্রা সহনীয় পর্যায়ে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঘন কুয়াশা ও তীব্র শীতে ঠাকুরগাঁওয়ের জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। কনকনে বাতাস উপেক্ষা করে অভাবের তাড়নায় কাজের উদ্দেশ্যে বের হলেও কাজ না পেয়ে অলস সময় পার করছেন শ্রমজীবীরা। এই কুয়াশায় মনে করেন যে আমাদের ব্যবসার অবস্থা খুব খারাপ। কম্বল দেওয়ার কথা আগে দিত, এখন আর কোনো খোঁজ খবরই দেয় না। নীলফামারীতে হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় বেড়েই চলেছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। গত কয়েকদিনে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 75 শিশু। এ অবস্থায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। অতিরিক্ত ঠান্ডার কারণে বাচ্চার জ্বর হয়েছে, এই জন্য হাসপাতালে নিয়ে আসলাম। বাতাসজনিত কারণে অনেক নিউমোনিয়া বাচ্চা ভর্তি হচ্ছে। বাচ্চাদের নিউমোনিয়া, বয়স্কদের হচ্ছে ডায়রিয়া এবং শিশু ডায়রিয়া, এই সংখ্যাটাই, এই ধরনের রোগীর সংখ্যাটা বেশি।
কুয়াশার চাদরে ঢাকা পড়ে আছে শরীয়তপুরের বিভিন্ন অঞ্চল। দিনের বেশিরভাগ সময় দেখা মিলে না কাঙ্ক্ষিত সূর্যের। কাজকর্ম না থাকায় চায়ের দোকানে আড্ডা দিয়ে অলস সময় পার করছেন সাধারণ মানুষ। ওযু করতে পারি না, নামাজ পড়তে যাইতে পারি না, মসজিদে যাওয়া যায় না, খুব বুড়া মানুষের লেগে বেশি ভোগান্তি। আত্মা আঁকড়ায় কি করবো, বইয়া থাকি, খারে থাকি, টিফিনদার পাই না। এদিকে ঠান্ডা বাতাস থাকলেও তাপমাত্রা বাড়তে শুরু করেছে রাজশাহীতে। সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.6 ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসের আর্দ্রতা ছিল 98%। এছাড়া দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা সহ দেশের বিভিন্ন জায়গায় টানা 7 দিনের তীব্র শীতের পর তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করায় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চলতি মাসে ঠান্ডাজনিত রোগে 28 শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত কয়েকদিনে সর্দি, কাশি, ডায়রিয়া ও নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় শতাধিক রোগী। এদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। হঠাৎ করে ঠান্ডা বেড়ে যাওয়ায় বেড়ে যায় রোগীর সংখ্যা। তবে অসুস্থ রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান হাসপাতালের চিকিৎসক। খারাপ আবহাওয়ার কারণে বড় আবাদ নিয়ে বিপাকে পড়েছেন কুড়িগ্রামের কৃষকরা। তীব্র শীত আর কুয়াশায় বীজতলা নষ্ট এবং উপযুক্ত সময়ের মধ্যে চারা রোপণ শেষ করা নিয়ে শঙ্কায় পড়েছেন তারা। এই অবস্থায় বীজতলা রক্ষায় সতর্কবার্তা প্রচারের পাশাপাশি বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও রবিউল ইসলামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বন্যায় আমন ফসলের ব্যাপক ক্ষতির ধকল সামলে সরিষা আবাদ করেছেন কৃষকেরা। সরিষা তুলে এখন সেচ নির্ভর বোরো আবাদে নেমে পড়েছেন। উপযুক্ত সময়ের মধ্যে চারা রোপণ শেষ করার জন্য দিনরাত পরিশ্রম করছেন তারা। কিন্তু বাদ সেধেছে বৈরী আবহাওয়া। প্রচন্ড শীত আর কুয়াশার কারণে খেতে কাজ করতে পারছেন না কৃষকেরা। এ অবস্থা চলতে থাকলে এবারের বোরো আবাদ পিছিয়ে পড়বে। পাশাপাশি বীজতলার চারাগুলো বাড়ছে না, লাল হয়ে পাতা মরে যাচ্ছে। এতে বীজতলা আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। খুব ঠান্ডা, খুব কুয়াশা, খুব ওয়া তো আর গাড়া যাচ্ছে না। ঠান্ডার জন্য তো আবাদে করা যাচ্ছে না, পানি নাড়া যাচ্ছে না। উপরেও কুয়াশা ফেলাইছে, উপরেও ঠান্ডা, কিভাবে আমরা এই কদিন আমরা ওয়া গাড়বো। বিছনে হিম ধরছে, বিছন তো বাড়তেছে না। এই বিছনে কেমন করে আবাদ করা যাবে? আবাদ কি খাওয়াই লাগি, আমরা কি করবো এখন? এই পরিস্থিতিতে আগাম তৈরি বীজতলার চারাগুলো দ্রুত ক্ষেতে রোপণ এবং পরবর্তীতে তৈরি নাবি বীজতলাগুলো রক্ষায় কৃষকদের নানা ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানালেন জেলার কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তা। কৃষক পর্যায়ে আমরা লিফলেট বিতরণ করেছি এবং মাঠ পর্যায়ে যে সমস্ত কর্মকর্তা আছে তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি আগাম ব্যবস্থা হিসেবে মাঠে সেচ দেওয়া, কুয়াশা ঝরায় দেওয়া, ছাই ছিটানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলায় এবার 1,08,700 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এ পর্যন্ত 15,500 হেক্টর জমিতে চারা রোপণ শেষ হয়েছে। সময় সংবাদ, কুড়িগ্রাম। সিলেট বিভাগের 16টি পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ গ্রহণ করেছেন। জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন তারা। দুপুরে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের নবনির্বাচিত 16 জন মেয়রকে শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মোহাম্মদ জামাল উদ্দিন আহমদ। পরে 4 জেলার 431 জন পুরুষ এবং 48 জন নারী কাউন্সিলরকে শপথ বাক্য পাঠ করানো হয়। এ সময় সিলেটের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আমি বিধিবান পিতা জেলার নাম জেলা নাশকতার মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সহ 26 নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুপুরে জেলার স্পেশাল ট্রাইব্যুনালে জামিন আবেদন করেন আসামিরা। পরে উভয় পক্ষের শুনানি শেষে জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিদের বিরুদ্ধে গত বছর 20 দলের টানা অবরোধের সময় গোবিন্দগঞ্জে ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় মামলা রয়েছে। গত 20 বছরে বগুড়ায় গড়ে উঠেছে 3 শতাধিক মেডিকেল ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টার। তবে এই প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্য পরীক্ষার কাজে নিয়োজিত রয়েছে মানহীন মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউটের সার্টিফিকেটধারীরা। অদক্ষ এই টেকনিশিয়ানদের দেয়া ভুল রিপোর্টে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছেন রোগীরা। এদিকে ল্যাব ও ডায়াগনস্টিক কর্তৃপক্ষ নানা অজুহাত দিলেও নীতিমালা অমান্যকারীদের শাস্তির আওতায় আনার দাবি চিকিৎসক নেতাদের। মাজিদুর রহমানের তথ্য ও রবিউল ইসলামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
হাসপাতাল কিংবা ক্লিনিকে চিকিৎসা নিতে আসা রোগীদের দ্রুত স্বাস্থ্য পরীক্ষার নামে বগুড়ায় গড়ে উঠেছে কয়েকশো মেডিকেল ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টার। নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষায় অভিজ্ঞ ও দক্ষ মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দেওয়ার নিয়ম রয়েছে, কিন্তু এখানকার বেশিরভাগ প্রতিষ্ঠানে অল্প বেতনে নিয়োগ দেওয়া হয়েছে মানহীন মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউটের সার্টিফিকেটধারী শিক্ষার্থীদের। অদক্ষ এসব টেকনিশিয়ানরাই সই দিয়ে ছেড়ে দিচ্ছেন বিভিন্ন পরীক্ষার রিপোর্ট, আর এই ভুল রিপোর্টের মাসুল দিতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের। অসুস্থতাজনিত কারণে পপুলারে নিয়ে গেলাম, সেখানে ইসিজি করলাম। সেই ইসিজি কিছুদিন পরে আবার যখন জিয়াউর রহমান মেডিকেলে ইসিজি করি, সেই ইসিজির সঙ্গে ইসিজি কোনো মিল নেই। ক্লিনিক থেকে আমার মা বিভিন্ন টেস্ট করা হলো, কিন্তু সেই টেস্ট আবার অন্য ক্লিনিক থেকে করে জানতে পারলাম যে পূর্বের ক্লিনিকের টেস্টটা ভুল ছিল। আর কৌশলে বিষয়টি স্বীকার করেছে ল্যাব ও ডায়াগনস্টিক কর্তৃপক্ষ। মেশিনপত্র এবং নন টেকনিক্যাল পারসন, এই জন্য এই সব ক্লিনিকের রেজাল্টগুলো ঠিকমতো আসে না। যারা প্যাথোলজিস্ট দ্বারা রিপোর্ট দেয় এবং যারা প্যাথোলজিস্ট ছাড়া রিপোর্ট দেয়, তাদের রিপোর্ট এবং তাদের রিপোর্ট কখনোই মিলবে না। অনেক ডায়াগনস্টিক সেন্টারগুলোতে আছে টেকনিশিয়ান লিখে রাখছে, বাট তারা টেকনিশিয়ান নয়। অনেকে লিখে রাখছে টেকনোলজিস্ট, তারা টেকনোলজিস্ট নয়। সেক্ষেত্রে তো ভেরিয়েশন হবেই। এদিকে সমস্যা সমাধানে সব প্রতিষ্ঠানগুলোকে নজরদারির আওতায় আনা দরকার বলে মনে করেন চিকিৎসক নেতারা। তাদেরকে যে প্রক্রিয়া শিক্ষা দেওয়া হচ্ছে সেখানে অনেক ধরনের গলদ আছে। সরকারের উচিত হবে এই জিনিসটাকে বিশেষ দৃষ্টি দেওয়া, এবং যারা নীতিমালা অমান্য করে তাদেরকে পাশ করাচ্ছে বা ক্লিনিকে চাকরি দিচ্ছে, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা উচিত। বগুড়ায় ৩ শতাধিক মেডিকেল ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারে সহস্রাধিক টেকনোলজিস্ট কর্মরত রয়েছেন। এর অধিকাংশই বেসরকারি টেকনোলজি ইনস্টিটিউট থেকে পাশ করা। সময় সংবাদ, বগুড়া। শিক্ষার্থীদের সঙ্গে বাস শ্রমিকদের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে বিক্ষোভ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, সকালে নগরীর রূপাতলী এলাকায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বাসে উঠতে বাধা দেয় এক হেলপার। এর প্রতিবাদ করায় অপর এক ছাত্রকেও লাঞ্ছিত করা হয়। এই খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় 2টি বাসেও ভাঙচুর করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে প্রায় 1 ঘন্টা পর সড়ক অবরোধ তুলে নেয় তারা। নোয়াখালীর বেগমগঞ্জে হয়ে গেল পিঠা উৎসব। সকালে উপজেলার চৌমোহনী প্রি ক্যাডেট একাডেমি মাঠে এই উৎসবের আয়োজন করা হয়। উৎসবে প্রায় 151 রকমের বাহারি স্বাদের পিঠা নিয়ে অভিভাবকরা অংশ নেন। শতাধিক স্টলে স্থান পায় ভাপা, পাটিসাপটা, ক্ষীর, ছিটা, ঝুনি, মালপোয়া সহ নাম না জানা হরেক রকমের পিঠা। উৎসবকে ঘিরে বিদ্যালয়ের মাঠে ছিল উৎসব মুখর পরিবেশ। বাঙালির ঐতিহ্যবাহী পিঠা সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতেই এ মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষকরা। কন্যা শিশুদের স্কুলে নিরাপদ ও সহায়ক পরিবেশ তৈরি সহ বাল্যবিয়ে রোধ করার লক্ষ্যে রংপুরে মেয়েদের সেরা স্কুল শীর্ষক এক প্রতিযোগিতা হয়েছে। সকালে গঙ্গাচড়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও হাঙ্গার প্রজেক্ট এই প্রতিযোগিতার আয়োজন করে। এতে 44টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার কন্যা শিশুরা অংশ নেয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় সরকারি বেসরকারি কর্মকর্তা সহ কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম, ইউথ অ্যান্ড হাঙ্গারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নারী নির্যাতন এই বিষয়গুলোর ব্যাপারে খুব অ্যাক্টিভ। সেই গল্পের মধ্যে আছে ইথিওপিয়াতে কিভাবে একটা গ্রাম। শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনীর 3টি জাহাজই এখন চট্টগ্রাম বন্দরে। দুপুর 12টার দিকে লিউজু, সায়না ও কুইন্ড্রু নামের জাহাজগুলো বন্দরে এসে পৌঁছায়। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর ইশাক খাঁ জাহাজের অধিনায়ক কমান্ডার এম রাশেদ আলী চীনা নৌবাহিনীর 2 শতাধিক সদস্যকে বরণ করে নেন। চট্টগ্রামে বসবাসকারী চীনা নাগরিকরাও এ সময় তাদের শুভেচ্ছা জানান। চীনা নৌবাহিনীর ডেপুটি চিফ রিয়ার অ্যাডমিরাল ইউ ওয়াংজি অং জানান, দুদেশের নৌবাহিনীর মধ্যে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে এ শুভেচ্ছা সফরে এসেছেন তারা। আগামী 31শে জানুয়ারি পর্যন্ত 3টি জাহাজ চট্টগ্রামে অবস্থান করবে। বন্ধুপ্রতিম 2 দেশের মধ্যে সহযোগিতা এবং আরও আন্ডারস্ট্যান্ডিং বাড়ানোর জন্য, যেহেতু আপনারা জানেন চায়না থেকে আমরা প্রচুর সহযোগিতা পাই, সেটারই একটা প্রতীকী স্বরূপ এই ভিজিট।
আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এ উপলক্ষে মাস জুড়ে দেশের প্রতিটি জেলায় দর্শকের কাছে যাচ্ছে সময় সংবাদ দল। জানার চেষ্টা করছে সময় সংবাদ নিয়ে তাদের মতামত। সময় সংবাদের আজকের যাত্রায় সকালে পৌঁছায় গাজীপুর জেলায়। সেখানে আয়োজন করা হয় দর্শকের কাছে অনুষ্ঠানের। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক অনুষ্ঠান প্রচারের প্রতি জোর দেওয়ার পরামর্শ দেন দর্শকরা। পাশাপাশি অপরাধ নিয়ে অনুসন্ধানমূলক প্রতিবেদনের পাশাপাশি ফলো আপ সংবাদ প্রচারেরও অনুরোধ জানান তারা। এছাড়া সুন্দর ও সাবলীলভাবে সংবাদ উপস্থাপনের জন্য সময় সংবাদের প্রশংসা করেন দর্শকরা। পরে বিকেলে মানিকগঞ্জে পৌঁছায় সময় সংবাদের দলটি। এ সময় সময় সংবাদ দুর্নীতির সংবাদ বেশি প্রচার করবে বলে আশা প্রকাশ করেন দর্শকরা। এছাড়া বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ সংবাদ প্রচার করার জন্য প্রশংসাও করেন তারা। শিক্ষামূলক যে ব্যবস্থা এগুলোকে আরো ভালোভাবে ছোটবেলায় খবর মানে বুঝতাম একঘেয়ে বিরক্তিকর কিছু, তো এই সময় টিভি নতুন নতুন মুখ, উপস্থাপন ভঙ্গিতে নতুনত্ব, আসলে আমরা বড়রা থেকে শুরু করে ছোটরাও খবরগুলো এখন কিন্তু খুব সুন্দর উপভোগ করি। ফলো আপ রিপোর্টগুলো যে পুলিশ তাদেরকে ধরছে, আইনের কাঠগড়ায় দাঁড় করে দিচ্ছে, শাস্তি হচ্ছে, সেগুলো যদি ফলো আপ সহযোগ জনগণের সামনে উপস্থাপন করা হয় তাহলে মনে হয় মিডিয়া এবং পুলিশ দুটোর প্রতি আমাদের আসলে যে জনগণের যে আস্থা সেটি বৃদ্ধি পাবে। সময় সংবাদ গণমানুষের কথা বলে, কৃষক শ্রমিক মেহনতি মানুষের কথা বলে, আমাদের মুক্তিযুদ্ধের কথা বলে। স্যাটেলাইট যুগে সময় টেলিভিশন একটা আজকের দিনে সংবাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য অত্যন্ত জনপ্রিয় একটা চ্যানেল। এটা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে, আর এর একটা তো ভিন্নতা থাকে, স্পেশালিটি থাকে সময় টিভি। তবে আশা করব সামনের দিকে আরো সময় টিভি আরো উত্তরোত্তর আরো আপডেট সংবাদ দিবে। আমি মনে করি যে ক্রাইম রিপোর্টগুলি এবং দুর্নীতি বিরোধী যে সব রিপোর্টগুলি আপনারা দেখেন, এটা অত্যন্ত জরুরি। অস্থায়ী ক্যাম্পাস থেকে স্থায়ী ক্যাম্পাসে পাঠদান কার্যক্রম চালুর দাবিতে পরীক্ষা ও ক্লাস বর্জন করে অবস্থান ধর্মঘট করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের 4টি বিভাগের শিক্ষার্থীরা। সকাল 10টার দিকে নগরীর অস্থায়ী সিটি ক্যাম্পাসে ইংরেজি, বাংলা, পদার্থবিজ্ঞান, ভূতত্ত্ব ও খনিজ বিদ্যা বিভাগের শিক্ষার্থীরা এই অবস্থান ধর্মঘট পালন করেন। তাদের অভিযোগ, 18টি বিভাগের মধ্যে 14টি বিভাগ স্থায়ী ক্যাম্পাস স্থানান্তর করা হলেও 4টি বিভাগ স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর করেনি কর্তৃপক্ষ। তবে অসমাপ্ত ভবনের নির্মাণ কাজ শেষ হলেই বিভাগ 4টি স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন উপাচার্য ডক্টর এস.এম. ইমামুল হক। আইসিসি অনূর্ধ্ব 19 বিশ্বকাপের খবর। চট্টগ্রামে উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। আসরের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে 43 রানে হারিয়েছে ইয়াং টাইগাররা। এর আগে নাজমুল হোসেন শান্তর ব্যাটে চড়ে প্রোটিয়ারদের 241 রানের টার্গেট দেয় স্বাগতিকরা। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইয়াং টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 197 রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস। টস জিতে শীতের সকালে ব্যাটিংয়ে নেমে দেখে শুনে ওপেনিং শুরু করেন দুই ওপেনার সাইফ হাসান ও পিনাক ঘোষ। সময়ের ব্যবধানে খোলস ছেড়ে বেরিয়ে আক্রমণাত্মক হয়ে ওঠেন পিনাক, কিন্তু দলীয় 30 আর ব্যক্তিগত 6 রানে আউট হন ওপেনার সাইফ হাসান। এরপর দারুণ শট খেলতে থাকা পিনাক ঘোষও আউট হন 43 রান করে। পরে উইকেটে আসা জয়রাজ দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিলেন, তবে তাকেও থামতে হয় ব্যক্তিগত 46 রানের মাথায়। এরপর নাজমুল হোসেন শান্ত আর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ চতুর্থ উইকেট জুটিতে গুরুত্বপূর্ণ 61 রান যোগ করেন। অধিনায়ক মিরাজ 23 রান করে আউট হলেও অবিচল ছিলেন নাজমুল হোসেন শান্ত। শেষ পর্যন্ত শান্তর 73 রানের ওপর ভর করে প্রোটিয়াদের 241 রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয় বাংলার যুবারা। জবাবে ব্যাট করতে নেমে দলীয় 5 রানে প্রোটিয়া ওপেনার কাইল ভিরানির উইকেট তুলে নেন অধিনায়ক মিরাজ। এরপর সাইফুদ্দিনের দারুণ এক ডেলিভারিতে পরিষ্কার বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ওয়েন মুল্ডার। বিপাকে পড়া দলের হাল ধরতে পারেননি প্রোটিয়া অধিনায়ক ডি জর্জিও। তিনি সাইফুদ্দিনের দ্বিতীয় শিকারে পরিণত হন। এরপর সাইদ সরকারের স্পিন ভেলকিতে বেশিক্ষণ টেকেননি রোভালদো মুনসামি ও গালিয়েম, তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করে যান লিয়াম স্মিথ। কিন্তু যোগ্য সঙ্গীর অভাবে বৃথা যায় তার লড়াই। তবে লিয়াম স্মিথ সেঞ্চুরি তুলেই থামেন, আর সেই সঙ্গে থেমে যায় প্রোটিয়াদের প্রতিরোধ। বাংলার যুবাদের হয়ে সাইফুদ্দিন নেন 3 উইকেট, আর ম্যাচ সেরা হয়েছেন নাজমুল হোসেন শান্ত। ফাহমিদা শম্পা, সময় সংবাদ। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ওপর কারো কোনো প্রভাব প্রশ্রয় দেওয়া হবে না, পুলিশের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী। দলীয় পরিচয়ে কেউ অন্যায় করলে সরাসরি জানানোর নির্দেশ। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও শিক্ষা সচিবের আশ্বাসে সরকারি কলেজে শিক্ষকদের কর্মবিরতি স্থগিত। কাল থেকে ক্লাস শুরু।
যৌতুকের দাবিতে চট্টগ্রামে গৃহবধূর ওপর শ্বশুরবাড়ির নির্মম নির্যাতনের অভিযোগ। মৃতপ্রায় হয়ে লড়ছেন হাসপাতালে, অভিযুক্তরা পলাতক। দ্বিতীয় দফা পেছালো নারায়ণগঞ্জ 7 খুন মামলার অভিযোগ গঠনের তারিখ। প্রয়োজনীয় নথি না পাওয়ার আরও সময় চেয়ে আবেদন আসামি পক্ষে। Launching that, Shanto's the cry, and Shanto takes the catch fittingly to complete victory for Bangladesh here. অনূর্ধ্ব 19 বিশ্বকাপে দুর্দান্ত সূচনা বাংলাদেশের যুবাদের। বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে হারালো 43 রানে। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বর। সঙ্গে থাকুন সময়।